রাভাস রায়চৌধুরী রাজ্য সিআইটিউ এর সহসভাপতি এবং তিনটে সংগঠন নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব, এছাড়া কুচবিহার থেকে পুরুলিয়া এই যে প্রতিনিধিরা আজকে উপস্থিত রয়েছেন, বিএসএনএল রাজ্য কোঅর্ডিনেশন কমিটি, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন রাজ্য কমিটির পক্ষ থেকে সবাইকে সংগ্রামী অভিনন্দন ও লাল সালাম জানাচ্ছি। এবং অনিমেষ মিত্র যে সম্পাদকীয় প্রতিবেদন আপনাদের সামনে রেখেছেন এবং তারা যে বক্তব্য এখানে পেশ করেছেন তাকে সমর্থন জানাচ্ছি। প্রথমেই যেটা নিয়ে আমি শুরু করতে চাই, বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির কনসেপ্টটা পশ্চিমবঙ্গ থেকেই প্রথমে তৈরি হয়, অর্থাৎ কলকাতা টেলিফোন এবং পশ্চিমবঙ্গ সরকার ঐক্যবদ্ধভাবে এই কোঅর্ডিনেশন কমিটি গঠন করেছে এবং বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন হচ্ছে এই কোঅর্ডিনেশন কমিটির থিঙ্ক ট্যাঙ্ক, অর্থাৎ লড়াই আন্দোলন বিএসএনএল দপ্তরে যে বিকশিত হবে তার সিদ্ধান্তগুলো, তার পরিকল্পনাগুলো বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন নেবে এবং সেটাই বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির মধ্য দিয়ে সারা রাজ্য জুড়ে বিকশিত করা হবে। ফলে সেই কোঅর্ডিনেশন কমিটির ভাবনা আমরা আমাদের সিএইচকিউ এর যে সিইসি মিটিং, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন সিইসি মিটিং, সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটির মিটিং, সেখানে আমরা উপস্থাপিত করে সারা ভারতবর্ষ জুড়ে কোঅর্ডিনেশন কমিটি একটা ফ্রেম আমরা উপস্থাপনা করেছিলাম। তার ভিত্তিতে কিন্তু সারা দেশ জুড়ে এই কোঅর্ডিনেশন কমিটির জন্ম। ফলে ক্যালকাটা টেলিফোন স্যার আমাদের সাথে এখন নেই, সেপারেট ভাবে একটা কোঅর্ডিনেশন কমিটি করেছে এবং পশ্চিমবঙ্গ সার্কেল গতভাবে আমরা এই কোঅর্ডিনেশন কমিটির আজকে দ্বিতীয় রাজ্য সম্মেলন করছি। এই কোঅর্ডিনেশন কমিটি আমাদের রাজনৈতিক মঞ্চ। বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়নের যে সংকট, বিএসএনএল এমপ্লয়িজ ইউনিয়ন তার আলাপ আলোচনার মধ্য দিয়ে করবে। এআইবিডিপি এর যে সংকট, সেখানে তার আলাপ আলোচনার মধ্যে দিয়ে সেই সংকটের পরিকল্পনা গ্রহণ করবে এবং ক্যাজুয়াল মজদুরি একই পদ্ধতি দেবে। অর্থাৎ এই যে তিনটে সংগঠন তার সমন্বয়ে যে কোঅর্ডিনেশন কমিটি এই যে সংকটগুলোকে রাজনৈতিকভাবে ব্যাখ্যা করবে কর্মচারী মহলের মধ্যে দিয়ে এবং তা বাইরে বিকশিত করবে। অর্থাৎ আমরা আমাদের দপ্তরের মধ্যে সীমাবদ্ধ থাকবো না। এই যে উঠে এসছে যে আমাদের টেলিকম ফ্যাক্টরি সবচেয়ে জ্বলন্ত সমস্যা, আবাস রায়চৌধুরী তার বক্তব্যে বললেন, অনিমেষও যে বক্তব্য রেখেছেন এখানে, সেটা আমিও এটাকে আপনাদের সামনে শেয়ার করতে চাই যে টেলিকম ফ্যাক্টরি 1900 কোটি টাকার বাজার দর তৈরি করে ফেলেছে। অর্থাৎ কর্পোরেট যে শকুনগুলো বিএসএনএল দপ্তরের উপরে উঠে বেড়াচ্ছে, টেলিকম ফ্যাক্টরির উপরে উঠছে। ফলে এই ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন যে প্রথমে যখন দেশের স্বাধীনতা হওয়ার পর যে প্ল্যানিং কমিশন, তারপরে এই সরকারে আসার পর নীতি আয়োগ, তার মধ্যে দিয়ে জন্ম ন্যাশনাল এনএলপি, ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইন, তার মধ্যে একটা রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে জন্ম দিয়েছে কেন্দ্রীয় সরকার, যা হচ্ছে ন্যাশনাল ল্যান্ড মনিটাইজেশন কর্পোরেশন। অর্থাৎ যে এই সরকারটাই রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে জন্ম দিয়েছে, যার কোনো কর্মী রিক্রুট হচ্ছে। অর্থাৎ এই যে রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো রয়েছে তার মধ্যে থেকে এই সংখ্যাকে নিয়ে এসে এই প্ল্যানিং, অর্থাৎ এই কর্পোরেশনের জন্য, তার মধ্যে দিয়ে খালি বিএসএনএল নয়, সারা দেশের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রে যে জমি জায়গা বাড়িগুলো রয়েছে তা বিক্রি করবার পরিকল্পনা। অর্থাৎ এই টেলিকম ফ্যাক্টরি একই পদ্ধতিতে গ্রহণ করেছে। অর্থাৎ আমরা যখন এটাকে থামালাম, প্রথমে গিয়ে টেলিকম ফ্যাক্টরিতে যখন খবর পেলাম যেটাকে থামাতে হবে, বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি ভাবে জমায়েত হলাম। এরপরে কিন্তু গেটের মধ্যেই আমরা সীমাবদ্ধ থাকলাম, গেটের বাইরে বেরোতে পারলাম। অর্থাৎ ওদের যে পরিকল্পনা, ওরা ওদের মতো পরিকল্পনা করে এগোচ্ছে। অর্থাৎ এক মন্ত্রী এসছে বিক্রি করতে, আরেক মন্ত্রী নোটিশ লাগিয়ে দিয়েছে, যা বলছিলেন রঞ্জনদা, যে স্বরাষ্ট্র দপ্তর থেকে আমাদের যে সেনাবাহিনী তারা লাগিয়ে দিয়েছে, সেনাবাহিনী দপ্তর থেকে যেটা বিক্রি করা যাবে না তার অনুমোদন দিতে হবে। আমরা আনন্দিত হয়ে গেলাম, ভেতরে ভেতরে কলকাতা নিয়ে আজকে একটা নতুন একটা দপ্তর অর্ডার করে দিয়েছে। অর্থাৎ এটাকে বাইরে নিয়ে যেতে হবে। এটাই হচ্ছে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটির কাজ। অর্থাৎ রাজনৈতিকভাবে দপ্তরের বাইরে থেকে বাইরে নিয়ে যাবে, এই কাজটা আমাদেরকে এখন করতে হবে। বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটি আরো কাজ রয়েছে, যেটা বলবার চেষ্টা করছি, আমি দীর্ঘায়িত করবো।
তারিখ, তারপরে 20 তারিখে মে মাসে আমাদের ধর্মঘট রয়েছে। আমরা বিএসএফ এনফোর্সমেন্ট সিদ্ধান্ত নিচ্ছি সিইসি মিটিং যে আমরা সারা ভারতবর্ষে যে আমাদের সার্কেল ইউনিয়নগুলো রয়েছে এবং সেন্ট্রাল এক্সিকিউটিভ কমিটি রয়েছে, তারা বসে সিদ্ধান্ত নিয়েছে যে 20 তারিখে ধর্মঘট করবে। অর্থাৎ তার প্ল্যানিং কি হবে, তার অ্যাটমসফিয়ার কি হবে, তার মাহল কি হবে, এখান থেকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কি বলবো। অর্থাৎ একটা ধর্মঘট করতে গেলে তার পরিবেশ তৈরি করতে হবে, একটা বড় আন্দোলন করতে গেলে তার অফিস দপ্তরের মধ্যে আমরা যে আন্দোলনগুলো করি তার একটা পরিবেশ তৈরি করি। নদীর ধরে 7 দিন ধরে সিজিএম এর চেম্বারের সামনে লাগাতার কর্মসূচি, সেগুলো করতে গেলে একটা পরিবেশ তৈরি করতে হবে। অর্থাৎ একটা ধর্মঘটে আমি যাবো, আপামর কর্মচারীকে যুক্ত করবো, তাহলে তো সেই পরিবেশটা তৈরি করতে হবে। অর্থাৎ আপনারা যারা লিখতে সংগঠন থেকে এখানে বলবেন, অর্থাৎ ধর্মঘট নিয়ে আমার প্রস্তাব আপনাদের সামনে, এই সময়কালে এখন 7 দিন টাইম আছে, আমরা গেটের বাইরে রই। এই ধর্মঘটের পূজা আবাস রায়চৌধুরী তার উদ্বোধনী বক্তব্যে বিস্তারিত ব্যাখ্যা করেছে, তখন সেন তার ব্যাখ্যা করবে। উনি জানাবেন সারা ভারতবর্ষে কিভাবে আক্রমণ হচ্ছে, রাষ্ট্রায়ত্ত ক্ষেত্রগুলো, শ্রমজীবী মানুষ কিভাবে আক্রান্ত হচ্ছে আমরা জানবো। এই থিঙ্ক যে বিএসএফ নিউজগানে মস্তিষ্কে এটা দেবো, নিয়ে সাধারণ মানুষের কাছে যেতে হবে। এই পরিবার পরিজন আমরা যেতে পারছি না, আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকছি। ভোটটা হয়তো এই বাম বিরোধী যে ভোটটা বামের পক্ষে থাকছে, বাম বিরোধী ভোটটা অধীনে যাচ্ছে, কিন্তু বামের পক্ষে যে ভোটটা সেটাকে আমরা আমাদের ভোটটা দিতে পারছি, কিন্তু পরিবার পরিজনকে সেই জায়গায় নিয়ে আসতে পারছি না। ফলে আমরা মনে করছি এই জায়গাটাকে পরিবার পরিজনকে যুক্ত করতে হবে। অর্থাৎ আমরা কি পরিকল্পনা নিতে পারি না যে এই 7 দিনের মধ্যে 50টা সারা রাজ্য জুড়ে স্কোয়াড করবো, স্কোয়াড করে বেরিয়ে এসে গেটের সামনে দাঁড়িয়ে সিআইটিউ রাজ্য সিআইটিউ জেলা সিআইটিউকে যুক্ত করে তার একটা সভা করবো। আমরা নতুন নতুন ভাবে আরো কিছু পরিকল্পনা নিতে পারি না, আগেও আমরা নিয়েছি। বিএসএফ যে 80,000 বিয়ারেস হয়ে যাওয়ার পর আমরা হয়তো একই কথা বারবার বলে যাচ্ছি 80,000 বিয়ারেস হয়ে গেছে, আর এই 25 সাল আছে, আজকে 80,000 যে বিয়ারেস হয়ে গেছে আজকে 25 সাল, সেই সংখ্যাটা থাকতো না এখন। তারা সবাই রিটার্ন করে যেত, হয়তো 1% একটা সংখ্যা থাকতো বিএসএফ দপ্তরে, কিন্তু এখনো এই দপ্তরের মধ্যে যে সংখ্যাটা রয়েছে, অর্থাৎ আমার এখনো শুরুতে 5 জন মেম্বার রয়েছে। আমি 5 জনকে নিয়ে লড়াই করতে বলছি না, 5 জন হচ্ছে আমার ভিত্তি। অর্থাৎ এই 5 জন থাকলে পরে আমার যে সুযোগ সুবিধাগুলো রয়েছে, অর্থাৎ ইঞ্জিনিয়ার ঘর পাওয়া, আমরা ম্যানেজমেন্টের সাথে কথা বলা, ওই 5 জন রয়েছে বলে এটা আমরা পেয়ে যাবো। ফলে এই 5 জনকে নিয়ে যে এই কর্মী সংখ্যার মধ্যে আমাকে বিএসএনএল কোঅর্ডিনেশন কমিটিতে যুক্ত করতে হবে, অর্থাৎ এআইবিটিতে যুক্ত হবে। অর্থাৎ একটা বিরাট কর্মী মহল যারা এক সময় কাজ করে গেছে, যারা বাইরে রয়েছে, তাদেরকে নিয়ে যুক্ত করতে হবে। আজকে 365টা মতো এক্সচেঞ্জ আমাদের বন্ধ করে দেওয়া হচ্ছে, ফলে লুট হচ্ছে। 7.5 লক্ষ কিলোমিটার কেবল মাটির তলায় রয়েছে, যে কেবলগুলো কপার কেবল, সেগুলো এখন প্রয়োজন নেই, সেইগুলো বাইরে থেকে দুষ্কৃতীরা তুলে নিয়ে চলে যাচ্ছে। এইগুলোকে নিয়ে কিন্তু লড়াই আন্দোলনের ক্ষেত্র তৈরি করতে হবে। অর্থাৎ নতুন প্রজন্মের বহু ছেলে রয়েছে যারা আগামী দিনে নেতৃত্ব দিতে পারে। এই ঝান্ডা দপ্তরে ওড়াতে গেলে এই ভাবনা চিন্তাগুলো এখানে রাখতে হবে, যে নতুন প্রজন্মের এখন যে ছেলেরা রয়েছেন শিক্ষিত ছেলে, তাদেরকে ঝান্ডা কিভাবে দেওয়া যায়, তাহলে আর 20 বছর 30 বছর এই দপ্তরে ঝান্ডা দেওয়ার সেই ক্যাপাসিটি আমাদের রয়েছে, ক্যাপাবিলিটি রয়েছে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে এই কোঅর্ডিনেশন কমিটি উত্থান, সেই কোঅর্ডিনেশন কমিটিকে আমাদের লড়াই আন্দোলনের যে প্রেক্ষাপট তৈরি করবার জন্য আজকে পরিকল্পনা। অর্থাৎ যে মহলের কথা আমরা বলছিলাম যে আগামী যে 20 তারিখে ধর্মঘট, এখন 1 মাসের সময় রয়েছে, অর্থাৎ তার প্ল্যানিং আজকে এখানকার সিদ্ধান্ত কমপ্লিট করবে অর্গানাইজেশন, সেই প্ল্যানিং কোঅর্ডিনেশন কমিটির মধ্যে দিয়ে আমরা এখানে উপস্থাপিত করব। এই বলে আমার বক্তব্য বিশেষ করলাম। ইনকলাব জিন্দাবাদ, শ্রমিক ঐক্য জিন্দাবাদ, বিএসএফ কোঅর্ডিনেশন কমিটি জিন্দাবাদ। ঠিক একটা সময় কখনো অপশন বলবেন, যারা বাইরে আছে দাঁড়িয়ে তারা পিছন দিকে গেট দিয়ে করতে পারবে না ঠিক কথা, কিন্তু বুঝে যাবে। একটা ঘন্টা